সুপ্রিয় দর্শক সকলকে দৈনিক আধুনিক কাগজের স্টুডিও আয়োজন ইজি টকে স্বাগত জানাচ্ছি আমি মঈনুদ্দিন। আপনারা জানেন গত জুলাই মাস এবং আগস্টের একেবারে প্রথম সপ্তাহ জুড়ে দেশ একটা উত্তাল পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতির কারণে অনেক প্রাণহানি ঘটেছে, এর আগেও ঘটেছে প্রাণহানি। দেশ এখন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে। শেখ হাসিনা সরকার পদত্যাগ করে শেখ হাসিনা সহ অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা জানি না এই পরিস্থিতিতে আসলে অনেকেই দেখেছি আমরা ছাত্র আন্দোলনের সময় অনেকের অনেক ভূমিকা, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি সংগঠন এই আন্দোলনকে এগিয়ে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এই প্রেক্ষাপটেই কিন্তু এই সংগঠনটি গঠিত হয়েছিল। এই অবস্থায় আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, এখন তো আসলে শেখ হাসিনার সরকারও নেই, একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। আমরা সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুল্লাহ আল গালিব। আমি তাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভাইকে, ধন্যবাদ আধুনিক কাগজকে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আজকে অনেক বিষয়ে কথা বলবো। আমি গালিবের সাথে আলোচনার প্রথমে জানতে চাচ্ছি যে এই আন্দোলন, বিশেষ করে জুলাই থেকে অগাস্টের 5 তারিখ পর্যন্ত যে আন্দোলনটা হয়েছে, এই যাত্রাটা কেমন ছিল আমরা তার মুখ থেকে শুনবো। অনেকেরই আসলে অভিজ্ঞতা আছে এই বিষয়ে, কিন্তু আমরা আজকে নতুন করে আবার জানবো গালিবের কাছ থেকে যে এই যাত্রাটা তাদের কেমন ছিল। আপনারা সকলেই জানেন যে 5 জুলাই হাইকোর্টের একটি রায়ের মধ্য দিয়ে কোটার বিরুদ্ধে স্টুডেন্টদের একটা মুভমেন্ট শুরু হয়। 6 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সাধারণ শিক্ষার্থীদেরকে আহ্বান জানায় যে এই কোটার বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই। তো সেখান থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা ব্যানার দাঁড় করানো হয়। সেই ব্যানারের মধ্য দিয়েই কোটার বিরুদ্ধে ছাত্র সমাজ জেগে ওঠে এবং সেখান থেকেই গোটা দেশে এই আন্দোলনটা ছড়িয়ে পড়ে। সেখান থেকে 6 জুন এবং 6 জুন 7 জুন প্রোগ্রাম করা হয়। এরপরে 1 জুলাই পর্যন্ত একটা আলটিমেটাম দেওয়া হয় যে এর মধ্যে যদি হাইকোর্টের এই রায়টা বাতিল করা হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা আর মাঠে নামবো না। কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের আলটিমেটাম অনুযায়ী 1 জুলাইয়ের মধ্যে হাইকোর্টের রায় বাতিল করা হয় না। এরপরে আমরা 1 জুলাই পর থেকে আবার 4 দফা দাবিতে আমরা আন্দোলন চালাই। প্রথম পর্যায়টা ছিল 4 দফাতে আমাদের আন্দোলন চলমান থাকে। সেখান থেকে একটা পর্যায়ে গিয়ে আমরা আন্দোলন দেখছিলাম যে সরকার হচ্ছে গিয়ে ওই সময় আদালতকে ব্যবহার করে আমাদের আন্দোলনটাকে দমানোর চেষ্টা করছিল বা আমাদেরকে আদালতের মাঝে একটা ঘোরপাকের মধ্যে ফেলার চেষ্টা করছিল। তো আমরা ওই জায়গা থেকে বের হয়ে এসে শেষে 1 দফায় চলে আসি যে সরকারি চাকরিতে সকল গ্রেডে সকল ধরনের কোটা বাতিল করতে হবে এবং আমরা এই দাবিটা জানাই তখন নির্বাহী বিভাগের কাছে। যেহেতু সরকার আমাদেরকে আদালতের চক্করে ফেলার একটা চেষ্টা করছিল, আমরা বুঝতেছিলাম যে এই খুনি হাসিনা সবসময় হচ্ছে গিয়ে সাধারণ মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে একটা চক্করের মধ্যে ফেলার চেষ্টা করে। তো ওই জায়গা থেকে বের হয়ে আসার জন্য আমরা আমাদের দাবিটা স্পষ্ট করে আমরা চলে যাই হচ্ছে নির্বাহী বিভাগের কাছে যে 1 দফা দাবি সকল গ্রেডে হচ্ছে কোটা বৈষম্য বাতিল করতে হবে। তো সেখান থেকেই আমাদের 1 দফা আসে। সেই 1 দফার ভিত্তিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যায়। একটা পর্যায়ে গিয়ে আপনারা সকলে জানেন এই খুনি হাসিনা আমাদের সকল সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকার বলে অবহিত করে। এরই প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা, শুরুতে তো সাধারণ শিক্ষার্থীরা মাঠে ছিলই, যারা ঘরে বসেছিল তারাও আর এটা মেনে নিতে পারে না, কারণ আমরা তো কেউ রাজাকার না, আমরা তো কেউ রাজাকারের সন্তানও না। আমরা যেহেতু রাজাকার না, আমাদেরকে যখন আমাদের রাষ্ট্রের দায়িত্বে থাকা প্রধান ব্যক্তি এই আমাদেরকে রাজাকার ট্যাগ দেওয়ার চেষ্টা করে, তখন শিক্ষার্থীরা এটা মেনে নিতে পারে না। তারা সকলে রাজপথে চলে আসে। আর যখনই তারা রাজপথে আসা শুরু করে সেদিন থেকেই গোটা বাংলাদেশ ব্যাপী ছাত্রলীগ সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালানো শুরু করে। আমাদের উপর হামলার শুরুটা হয় এই রাজাকার শেখ খুনি হাসিনার রাজাকার বলা এবং এর প্রেক্ষাপটে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এরকম একটা আন্দোলন গড়ে উঠলো এবং আমরা দেখেছি এখানে অনেকেই মৃত্যুবরণ করেছেন। এই আন্দোলন করতে গিয়ে আপনারা আসলে কি বাধার সম্মুখীন হয়েছিলেন?
শুরুতেই বললাম প্রধানমন্ত্রীর যে রাজাকারের বক্তব্য, এর মধ্য দিয়ে আমাদের উপর হামলা শুরু হয়। খুনি ওবায়দুল কাদেরের নির্দেশেই তিনি মিডিয়ায় স্পষ্ট করেছেন যে শিক্ষার্থীদেরকে দেখে নেবে হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসীরা। তো তারা আমাদের উপর হামলা চালায়। আমরা শুধু দেখি যে ছাত্রলীগ দু একদিন আমাদের উপর হামলা চালায়, এরপরে দেখা যায় যে পুলিশও মারমুখ হওয়া শুরু করে। ছাত্রলীগ এবং পুলিশ একযোগে হচ্ছে গিয়ে আমাদের উপর হামলা চালাইতে থাকে। এটা চলতে থাকে। এইটার এক পর্যায়ে 16 তারিখে আমাদের ভাই আবু সাইদকে পুলিশ গুলি করে রংপুরে হত্যা করে, তাকে শহীদ করা হয়। যখন আমাদের ভাই আবু সাইদের উপর এই গুলি চালানো হয় প্রকাশ্য দিবালোকে, একজন নিরস্ত্র আমার ভাইয়ের উপর যখন গুলি চালানো হয়, তখন আমরা দেখতে পাই যে এর আগে তো ছাত্ররা শুধুমাত্র মাঠে নামে, এই গুলি দেখার পরে বাংলার মানুষ আর কখন ঘরে বসে থাকতে পারে না, সাধারণ জনতাও তখন আমাদের সাথে আন্দোলনে যুক্ত হওয়া শুরু হয়। তো এভাবে আমাদের আন্দোলনটা ধীরে ধীরে একটা ছাত্রদের আন্দোলন থেকে গণ আন্দোলনের রূপ নেয়। এখানে সাধারণ মানুষের সম্পৃক্ততা ছিল, আমরা দেখেছি। এই মানুষকে সম্পৃক্ত করতে আপনারা আর কি ভূমিকা নিয়েছিলেন? আপনাদের আর কোনো ভূমিকা ছিল কিনা? এখানে শুরু থেকেই আমাদের আন্দোলনটা ছিল সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। যেহেতু সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এবং এটা ছিল একটা বৈষম্যের বিরুদ্ধে, তো এটা তো সকল মানুষের এই আন্দোলনটা ছিল, যার ফলে আমাদের যে দাবিটা ছিল এটা যৌক্তিক দাবির ফলে শুরু থেকেই সাধারণ মানুষের আমাদের সাথে হচ্ছে যোগাযোগ ছিল, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। বাট যখন আমাদের উপর মহিলাও কিন্তু আমরা দেখেছি যে পানি এগিয়ে দিচ্ছেন, বাচ্চারাও পানি এগিয়ে দিচ্ছে, এরকম যখনই আমাদের উপর হামলা হওয়া শুরু হয়ে গেল, তখন কিন্তু সাধারণ মানুষের একটা মেনে নিতে পারেনি, কারণ তাদের সন্তানদের উপর হামলা হওয়া শুরু হয়েছে, যাদের সন্তানরা যৌক্তিক দাবি নিয়ে মাঠে ছিল। এই অবস্থায় যখন তারা আমাদের উপর যে হামলার যে স্ট্রিম রোলার, নির্যাতনের যে স্ট্রিম রোলার কন্টিনিউয়াস বাড়াচ্ছিল, এই স্ট্রিম রোলার বাড়ানোর ফলে তারা যত স্ট্রিম রোলার বাড়াচ্ছিল তত সাধারণ মানুষের এঙ্গেজমেন্ট আমাদের সাথে বাড়ছিল। এটা অবশ্যই একটা সত্য বিষয় যে সাধারণ মানুষ অনেক অসংখ্য মানুষ সম্পৃক্ত হয়েছিলেন। এর ফলে আন্দোলনটা আপনারা অনেকটা সহজ করতে পেরেছেন, কিন্তু যে প্রাণগুলা ঝরেছে সেগুলা তো আর ফেরত পাওয়া যাবে না। অসংখ্য প্রাণ, আপনাদের হিসাবে এ পর্যন্ত কতজন মারা গেছে এই আন্দোলনে? আমাদের তালিকা এখন পর্যন্ত সম্পূর্ণ হয় নাই, তবে আমরা যে একটা খসড়া তালিকা পাইছি সেটাতে 400-র উপরে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হইতে পারছি। আমরা ধারণা করছি এটা 1000 ছাড়িয়ে যাবে। 1000 ছাড়িয়ে যাবে। তাহলে যে মৃতদেহগুলো পাওয়া গেছে, এর বাইরে কি অন্য কোথাও কোন অবস্থায় মৃতদেহগুলো আছে? আপনারা কোন সন্দেহ করছেন? আমরা হচ্ছে গণকবর বা এরকম কিছু? আমরা ইতিমধ্যে বিভিন্ন পত্রিকা আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি যে গণকবর আকারে আছে কিছু লাশকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। এটার সংখ্যাটাও এখন পর্যন্ত প্রকাশ করা হয় নাই। আমাদের বর্তমান সরকারের পক্ষ থেকে সেটা খোঁজ নেওয়ার চেষ্টা হচ্ছে, এটা খুব শীঘ্রই হয়তো বা পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকেই গ্রেফতার হচ্ছেন এবং হয়েছেন। তো যারা গ্রেফতার হচ্ছেন তারা তো আসলে আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে। একেবারে অর্থনৈতিক সমস্যা থেকে আরো গুম খুনের সাথেও তাদের সম্পৃক্ততার কথা অভিযোগগুলো আসছে। তো আপনারা যারা ছাত্র আন্দোলনে ছিলেন, তারা আসলে আগ থেকে এরকম একটা ঘটনা ঘটবে, তারা গ্রেফতার হবে, এরকম কোনো চিন্তা করছিলেন নাকি আপনারা যে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে? দেখেন, যখন আমরা শুরুতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনটা করছিলাম, তখন তো যে আমরা সরকার পতনের আন্দোলনের দিকে যাব এই চিন্তা তো শুরুতে ছিল না, এটা ছিল না এটা। কিন্তু আমরা সহ গোটা বাংলাদেশের মানুষই কিন্তু এই 17 বছর ধরে এই আওয়ামী স্বৈরাচার, আওয়ামী ফ্যাসিস্টের দ্বারা নির্যাতিত, নিপীড়িত। তো আমরা কিন্তু সবাই এই সরকারের বিরুদ্ধে শুরু থেকেই ছিলাম, এই নিপীড়ন নির্যাতনের কারণে তাদের বিপক্ষেই ছিলাম। কিন্তু দেশে যে একটা ভয়ের রাজত্ব ছিল, একটা যে আতঙ্কিত একটা পরিবেশ ছিল, একটা গুমরাটে পরিবেশ ছিল, যার কারণে মানুষ আসলে কিছু বলতে পারছিল না। বাট এই যে আওয়ামীদের বিরুদ্ধে মানুষের লড়াই সংগ্রাম বা তাদের থেকে মুক্তির যে প্রয়াস, সেটা শুরু থেকেই ছিল এবং সেটা শেষ পর্যন্ত একটা পরিণতি পেয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি চান আপনারা? আসলে ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা ছিলেন তাদের কি আসলে চাওয়া পাওয়ার আছে? এখানে ছাত্র আন্দোলনটা করেছে সাধারণ শিক্ষার্থীরা, তারা নেতৃত্ব দিয়েছে, তাদের ডাকে সাধারণ মানুষ সাড়া দিয়েছে। এবং আমরা শুরুতেই বলেছি, যখন এটা কোটা থেকে 9 দফা দাবিতে যায়, সর্বশেষ 1 দফা হাসিনার পতনে যায়, তখনই আমরা স্পষ্ট করে বলেছিলাম যে আমরা একটা বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ চাই, যেখানে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের, সকল শ্রেণী পেশার মানুষের সমান অধিকার থাকবে, তাদের যে সামাজিক যে নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা থাকবে। আমাদের যে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে নষ্ট করা হয়েছে,
সেটা আইন বিভাগ, বিচার বিভাগ, হাসপাতাল হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক বা শিক্ষা ব্যবস্থা হোক, প্রত্যেকটাকে আমরা নতুন করে সাজাতে চাই, যাতে করে প্রত্যেকটা মানুষ সেখানে সমানভাবে সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারে। তো এইরকম একটা রাষ্ট্রের জন্যই আমরা আমাদের লড়াইটা শুরু করি এবং এখন পর্যন্ত আমরা সেই পথেই হাঁটছি। এবং আপনি যেটা বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আসলে আমাদের কি চাওয়া, আমরা বলবো এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, এই সরকারটা ছাত্র জনতারা মিলে ফর্ম করেছে। তো তাদের কাছে চাওয়া বলতে আমরা যা চাচ্ছি তাই হবে, এখানে তাদের কাছে চাওয়ার কিছু নাই, কারণ এটা তো আমাদের সরকার, আমরা যা করব তাই হবে, এখানে তাদের কাছে চাওয়ার আসলে কিছু নাই। আপনারা এই পর্যন্ত স্যাটিসফাইড আছেন তাদের কার্যক্রমে? আপনাদের যে সরকার যেটা বলছেন আপনারা এই সরকারের কার্যক্রমে আপনারা সন্তুষ্ট আছেন? এই অন্তর্বর্তীকালীন সরকার তো আমরা নিজেরাই তৈরি করেছি, আমাদের প্রস্তাবনার উপর ভিত্তি করে এই সরকার তৈরি হয়েছে এবং এখন পর্যন্ত এই সরকার আমাদের সাথে পরামর্শ করেই আন্দোলন তাদের যে কার্যক্রম সেটা পরিচালনা করছে। এবং আমরা স্পষ্ট করেছি যতদিন না পর্যন্ত আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি ওই বাংলাদেশ বিনির্মাণ হচ্ছে, ততদিন পর্যন্ত এই সরকারের সাথে থেকে আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাব। অনেকেরই বিচার হবে, কিন্তু যেটা আপনি শুরুতেই বলছিলেন যে পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ তারা হামলা করেছিল, বিশেষ করে আমি পুলিশের কথা বলতে চাই, তারা যে অসংখ্য মানুষ হত্যা করলো, তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থানটা এখন কি? আমরা শুরুতে স্পষ্ট করেছি খুনি হাসিনা সহ যারা ছাত্র এবং সাধারণ জনগণের উপর হামলা চালিয়েছে, হত্যা করেছে, এই নির্যাতন নিপীড়ন চালিয়েছে, আমরা তাদের কাউকে ছাড় দেব না, সকলকেই বিচারের আওতায় এনে তাদের বিচার করা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। যেটা আসলে এই মুহূর্তে অনেক জায়গা থেকে অভিযোগ আসছে যে অনেকেই বিভিন্ন হোটেল, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তিগত প্রতিষ্ঠানে গিয়ে তল্লাশি চালাচ্ছেন, ছাত্ররা বিশেষ করে। তো এ বিষয়ে আপনাদের বক্তব্যটা কি? এটা দেশ এখন একটা অবস্থানে চলে এসছে, তো তারা কি এটা করতে পারেন? দেখেন, দেশে যখন 5 তারিখের পর ল অ্যান্ড অর্ডার ছিল না, কারণ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মাঠে ছিল না, শুধু সেনাবাহিনী মাঠে ছিল, বাকি কোনো প্রশাসনই মাঠে ছিল না। এই অবস্থায় দেশের নিরাপত্তার জন্য কিন্তু ছাত্র জনতারাই মাঠে ছিল। হ্যাঁ, আপনারা দেখেছেন যে ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে, মসজিদ পাহারা দিয়েছে, গির্জা পাহারা পুলিশের দায়িত্ব পালন করেছে। সংখ্যালঘুদের বা আসলে আমি সংখ্যালঘু বলবো না, যে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যে ভাই বোনেরা আছে তাদের বাসা পাহারা দিয়েছে, তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো পাহারা দিয়েছে, তারা ট্রাফিকের কাজ করেছে, তারা পরিচ্ছন্নতার কাজ করেছে এবং সকলের নিরাপত্তার জন্য তারা সর্বদা মাঠে ছিল। তো ছাত্র জনতা কিন্তু দেশের নিরাপত্তার স্বার্থে মাঠে নেমেছিল এবং আমরা শুরু থেকে বলে আসছি যে দেশে ল অ্যান্ড অর্ডার যতক্ষণ না ফিরছে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই মাঠে থাকবো এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করব। যখনই প্রশাসন আবার মাঠে ফিরে আসবে পুরোদমে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব অবশ্যই প্রশাসনের, তাদেরকে রাষ্ট্রে বেতন দিয়ে তাদেরকে রাখা হয়েছে শুধুমাত্র আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য। যেহেতু একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তার মাঠে নাম আসছিল না, এর জন্য আমরা মাঠে ছিলাম। তারা যখনই মাঠে ব্যাক করবে এবং তাদের দায়িত্ব পুরোপুরি তারা বুঝে নিবে, তখন আমরা মাঠ থেকে সরে যাব। তবে এখানে একটা বিষয় আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন ধরনের রেড দিচ্ছে বা চাঁদাবাজি করছে, তো ছাত্রলীগ যখন এর আগে ছিল তারা তো ছাত্রলীগ পরিচয়ে হচ্ছে চাঁদাবাজি, বিভিন্ন ধরনের টেন্ডারবাজি বা অনেক কিছু করেছে। তো এখন তো তারা ছাত্রলীগ পরিচয় এটা তো করতে পারছে না, কারণ ছাত্রলীগ পরিচয় দেওয়ার তো তাদের সামর্থ্য আর নাই। তো এই সময় এসে আমরা দেখতে পাচ্ছি যেহেতু সমন্বয়ক যারা হচ্ছে বিভিন্ন জায়গায় সমন্বয় করেছে, তাদের একটা গ্রহণযোগ্যতা আছে, তাদের উপর দেশের মানুষের আস্থা আছে। তো এই সমন্বয়ক শব্দটাকে তারা কাজে লাগিয়ে তাদেরকে সমন্বয়ক, তারা আমাদের আন্দোলনের সাথে জড়িত ছিল না, কিন্তু তারা আমাদের এই সমন্বয়ক শব্দটা তাদের নামের সাথে লাগিয়ে ভুয়া সমন্বয়ক সেজে একটা সমন্বয়ক লীগ বানিয়ে তারা এখন এই কাজগুলো করছে। তো আমরা এই বিষয়ে দেশবাসী সহ সবাইকে সচেতন থাকতে বলবো, এই সকল সমন্বয়ক লীগকে আপনারা শক্ত হাতে প্রতিহত করবেন। আপনি আসলে দেশের কথা অনেকটাই বলছিলেন। ওই দিনের সিলেটের অবস্থা কি ছিল? যে আমরা অনেকে মাঠে ছিলাম, যারা দেখেছি যে অসংখ্যবার গুলি হচ্ছে, কেউ এদিকে ছুটোছুটি করছে, একদিকে রাজপথ দখলে নেওয়ার চেষ্টা, ছাত্রলীগও পুলিশ সাথে ছিল। তো তখন সিলেটের মানুষ আপনাদেরকে কেমন সহযোগিতা করেছে? আমি সিলেটের প্রেক্ষাপটে জানতে চাচ্ছি আর কি। দেখেন, সিলেটের মানুষের যে সহযোগিতা, তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এবং আমি যদি বলি আমি যে বেঁচে আছি, আমার বেঁচে থাকার অন্যতম কারণ হচ্ছে গিয়ে সিলেটবাসী। তারা যদি তাদের জীবন বাজি রেখে আমাকে না বাঁচাইতো তাহলে আমি আজকে বেঁচে থাকতাম না।
আমি সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞ। আন্দোলন 18 তারিখের পর থেকে কিন্তু পুলিশ, ছাত্রলীগ 18 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত কন্টিনিউয়াস প্রত্যেকটা দিন আমাদের উপর গুলি চালিয়েছে। একটা দিনও এমন বাদ যায় নাই যেদিন হচ্ছে গুলি চলে নাই সিলেটে, 18 থেকে 5 তারিখ পর্যন্ত। এই যে পুরো সময়টা কিন্তু আমরা ছাত্ররা মাঠে ছিলাম, সিলেটবাসীও আমাদের সাথে মাঠে ছিল। এবং আমি যেটা বলছিলাম যে আমি যে বেঁচে আছি এটা হচ্ছে সিলেটবাসীর জন্য, কারণ আমি প্রত্যেকটা দিন মাঠে আসছি এবং সিলেটবাসী তাদের আমার সামনে দাঁড়িয়ে তারা আমাকে রক্ষা করেছে। তো এখানে সিলেটবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং যার ফলে আমরা সিলেটে এত বড় একটা আন্দোলন করতে পারছি, এটা অস্বীকার করার কোনো সুযোগ এটা তো সাধারণ মানুষের কথা। ছাত্রছাত্রীরা কেমন ভাবে আপনাদেরকে সহযোগিতা করেছিল? বিশেষ করে প্রাইভেট অনেক ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, সেগুলা থেকে আপনারা কেমন সাড়া পেয়েছিলেন? শাহজালাল বিশ্ববিদ্যালয়ে তো আপনার আন্দোলন শুরুটাই ওইখান থেকে হয়েছিল, কিন্তু এরপরে যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো সম্পৃক্ত হয়েছে সে থেকে আপনারা কেমন সাড়া পেয়েছিলেন? আমরা যদি শুরুর কথা বলি আসলে আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বাইরে আমরা তেমন একটা রেসপন্স পাই নাই প্রায় 16 তারিখ পর্যন্ত। কিন্তু যখনই হচ্ছে 16 তারিখে খুনি হাসিনা আমাদেরকে রাজাকার বললো এবং এরপর থেকে আমাদের উপর হামলা হওয়া শুরু হলো, এরপর থেকে সিলেটের ছাত্ররা মাঠে নামতে শুরু করে এবং পাশাপাশি জনতারাও আসে। আমাদের উপর যখন আক্রমণ কন্টিনিউয়াস বাড়তে থাকে, ওই সময় থেকে সিলেটের সকল সাধারণ মানুষ, শিক্ষার্থীদের ইনভলভমেন্ট বাড়তে থাকে। এর আগ পর্যন্ত তাদের ইনভলভমেন্ট খুব একটা ছিল না, কিন্তু এরপরে তারা আমাদের থেকে অনেক বেশি তাদের রাজপথে অংশগ্রহণ ছিল। বিশেষ করে আমরা যদি বলতে যাই একদম চ্যালেঞ্জিং মোমেন্টে আমরা তাদেরকে পেয়েছি। তো যার ফলে আগে ছিল কি ছিল না এটা আসলে গুরুত্বপূর্ণ না, কারণ যখন চ্যালেঞ্জ ছিল তখন তো তারা মাঠে ছিল। তো ওই বিষয়ের জন্য আমি আসলে ওই বিষয়টাকে আসলে প্রশ্ন তোলাটা অবান্তর মনে করছি। যাই হোক, সিলেটের ছাত্র জনতার সম্মিলিত একটা প্রচেষ্টা ছিল আপনাদেরকে সহযোগিতা করার, এবং তারা করেছেন, আপনারা এটা পেয়েছেন। এটা আপনাদের কাছে সবচেয়ে বড় পাওনা, যেটা আপনি বলেছেন যে সিলেটের মানুষ আপনাকে বাঁচিয়েছেন। যাই হোক, যে বিষয়টা হচ্ছে যে এখন তো বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে একটা সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ হবে সেটাই প্রত্যাশা করেন সকলে। এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি ভূমিকা থাকতে পারে? একটা নতুন বাংলাদেশ যেটা আপনারা বলছেন যে আমরা গড়তে চাই, আপনাদের ভূমিকা কি থাকতে পারে? আমরা একটা বিপ্লবে সফলতা পেয়েছি। আমরা বিপ্লবের পরবর্তী সময়ে আমরা বলেছি আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু সকল শিক্ষার্থীদের নিয়ে মাঠে ছিল, যতদিন না পর্যন্ত একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সরকারের সাথে থেকে, রাজপথে থেকে তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। এবং আমরা স্পষ্ট করেছি যে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান হচ্ছে গিয়ে ফ্যাসিস্ট কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। খুনি হাসিনা বা যে ফ্যাসিস্ট হাসিনা সে রাষ্ট্র থেকে বিদায় নিলেও যে রাষ্ট্রের যে ফ্যাসিস্ট ব্যবস্থা, যে কাঠামো, সেই কাঠামো কিন্তু এখন পর্যন্ত বিদায় নেয়নি। তো আমরা স্পষ্ট করেছি এই কাঠামোকে আমরা ভাঙতে চাই, এই কাঠামোকে ভেঙে একটা ডেমোক্রেটিক একটা কাঠামো দাঁড় করাতে চাই, যাতে করে প্রত্যেকটা প্রতিষ্ঠান ডেমোক্রেটিক হয়, প্রত্যেকটা সাধারণ মানুষ সেখান থেকে সমানভাবে সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারে। এবং আমাদের যে নির্বাচন কেন্দ্রিক এই যে খুনি হাসিনা প্রায় 17 বছর ধরে ক্ষমতায় ছিল, এটা কিন্তু হচ্ছে একটা ব্যর্থ নির্বাচন কমিশনের কারণে ছিল। তো আমরা চাই এই নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আছে প্রত্যেকটা যাতে এমনভাবে তৈরি করা হয় যাতে আগামীতে আর কখনো এরকম কেউ ফ্যাসিস্ট হিসেবে দাঁড়াতে না পারে। ফ্যাসিস্ট বলছেন, ঠিক আছে, তারা ফ্যাসিস্ট ছিল, কিন্তু যেটা হচ্ছে যে অনেক জায়গায় ঘুষ দুর্নীতি এমন মাত্রায় পৌঁছেছে যে এখন সাধারণ মানুষ আসলে নাবিশ্বাস উঠে গেছে মানুষের। তো এক্ষেত্রে আপনারা কি করতে পারেন? যে এই ঘুষ দুর্নীতি একটা বড় সমস্যা কিন্তু আমাদের বাংলাদেশে, আপনারা শক্তভাবে এটা ভূমিকা রাখতে পারবেন কিনা, এটা আমাদের দেখেন। বিশেষ করে দুর্নীতির কথা যদি বলি, দুর্নীতির জন্য কিন্তু আমাদের একটা কমিশন আছে, অ্যান্টি কারাপশন কমিশন, যেটা দুদক বলা হয়। তো সেটা যদি ঠিকভাবে ফাংশন করতো তাহলে কিন্তু আমাদের আজকের এই অবস্থা হইতো না। এখানেও কিন্তু সেম প্রবলেম, যে আমাদের যে দুদক ছিল সেটাকে নতুন করে ভেঙে নতুন করে তৈরি করতে হবে, যাতে করে সেটা সর্ষের মধ্যে বুধ, যেটা সেটাকে স্বাধীনভাবে আমরা তৈরি করতে পারি। সেই কমিশনটাকে স্বাধীনভাবে যদি আমরা তৈরি করতে পারি তাহলে সেই কমিশনের মাধ্যমেই কিন্তু আমরা এই দুর্নীতিগুলোকে দূর করতে পারবো। পাশাপাশি আমরা বলেছি যে রাষ্ট্রে এখন যে প্রতিষ্ঠানগুলোকে আমরা নতুন করে ভেঙে তৈরি করব, সেই প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করার জন্য ছাত্র জনতা আমরা সবসময় মাঠে থাকবো। দেশকে দুর্নীতি মুক্ত করতে, সকল ধরনের অনিয়ম মুক্ত করতে আমরা সবসময় রাষ্ট্রের সাথে সবসময় সক্রিয় ভূমিকা রাখবো। সবকিছুর পরে আসলে তো এইগুলো রাজনীতিবিদদের সমস্যা বা রাজনীতিবিদদের কাজও এইগুলা অনেকটা। তো এখন তো আসলে রাজনীতি নেই বাংলাদেশে,
অনেকটাই বলা চলে যে রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি নেই, বিএনপি আসলে এই মুহূর্তে সক্রিয় না, অতটা সক্রিয় না, কিন্তু একটা নির্বাচনী একটা পরিবেশ হয়তো চাচ্ছেন তারা, যে পরিবেশ সৃষ্টি হলে তারা সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করবেন এবং তাদের ভূমিকা রাখবেন। তো রাজনীতি আসলে বিশেষ করে আমি যারা কোটা বিরোধী ছাত্র আন্দোলন করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছিলেন, তাদের মাঝ থেকে কি কোনো ধরনের রাজনৈতিক দল গঠন করার চিন্তা ভাবনা আছে, এরকম কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা, এটা একটু জানতে চাচ্ছি। আমি শুরুতেই আপনার একটা কথার সাথে দ্বিমত পোষণ করতে চাই যে দেশে রাজনীতি নাই। আমি বলবো দেশে এখন অপরাজনীতি নাই, এখন দেশের রাজনীতি আছে, অপরাজনীতি নাই। এটাই যেটা আওয়ামী লীগ করেছে অপরাজনীতি, সেটা এই মুহূর্তে নাই। বা আমরা দেখেছি বিভিন্ন সময় আরো অন্য সংগঠনগুলো এই অপরাজনীতিগুলো করেছে, তো সেটা এই মুহূর্তে নাই। তো এখন তো রাজনীতি আছে, তো যেহেতু রাজনীতি আছে, রাজনীতি চলবে। রাজনীতি আমি ওই বিষয়টাই আপনাকে ফোকাস করতে যাচ্ছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন রকম রাজনৈতিক দল বা এরকম কিছু করার চিন্তা ভাবনা করছে কিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বললেই কিন্তু কথাটা চলে আসতেছে ছাত্র। আপনি যদি মাঝখানে ওয়ার্ডটা দেখেন, এটা হচ্ছে ছাত্র। ছাত্ররা তো সরাসরি পাওয়ার পলিটিক্স করে না। আপনি যেটার কথা বলতেছেন পাওয়ার পলিটিক্স, মানে ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতি, তো ছাত্ররা তো ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি কখনোই করবে না, এবং এটা আমরা চাইও না। আমরা কিন্তু স্পষ্ট করেছি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা চাই না। আমরা চাই হচ্ছে ছাত্রদের ছাত্র রাজনীতি চাই, কিন্তু লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না। ছাত্ররা হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা করবে, তারা হচ্ছে যে অধিকার বেস, যে অধিকার ভিত্তিক যে রাজনীতি চর্চা সেটা করবে। তো আমরা ছাত্ররা অধিকার ভিত্তিক রাজনীতি চর্চাই করব, গণতান্ত্রিক রাজনীতিই করব, কিন্তু আমরা এই মুহূর্তে কোনো ধরনের পাওয়ার পলিটিক্সের চিন্তা করছি না। কিন্তু ভবিষ্যতে আমরা যখন ছাত্র থেকে বিভিন্ন প্রফেশনে যাব, সেক্ষেত্রে আমরা যেহেতু একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আজকের এই জায়গায় আসছি, আমরা চাই না কোনো অপরাজনৈতিকদের হাতে বা বিভিন্ন সন্ত্রাসী, যারা আমরা দেখেছি যে আমাদের মন্ত্রী পরিষদের সন্ত্রাসীরা ছিল, বিভিন্ন মাদক ব্যবসায়ীরা ছিল, এরকম কেউ আমরা কখনোই চাই না যে আর সংসদে যাক। সেক্ষেত্রে আমরা অবশ্যই চাইবো যারা তরুণ এখন ছাত্ররা অধিকার নিয়ে কাজ করছে, দেশকে গঠনে কাজ করছে, তারা আগামীতে অবশ্যই একটা প্ল্যাটফর্ম নিয়ে আসুক, বা হচ্ছে গিয়ে যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোকে রিফর্ম করে হচ্ছে গিয়ে দেশের হাল ধরুক। দেশের রাজনীতিটাও আসলে একটা সংস্কার দরকার। আপনারা সেটা বলছেন যে আসলে একটা সংস্কার দরকার, এবং দেশের মানুষ এটা চান, কিন্তু এই সংস্কারটা দরকার। এখন যেভাবে রাজনীতি শুরু হয়েছে, এই রাজনীতিটা যদি থাকে, বহাল থাকে, তাহলে অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ তৈরি হবে, সেটা বিশ্বাস করেন আপনারা, দেশের মানুষও বিশ্বাস করে। তো আমরা আসলে অনেকক্ষণ আলাপ করলাম, আপনারও হাতে সময় কম। ভবিষ্যৎ বাংলাদেশ কেমন দেখতে চান, বিশেষ করে একজন সমন্বয়ক হিসাবে আপনার কাছে আমার প্রশ্ন যে ভবিষ্যৎ বাংলাদেশ কিরকম দেখতে চান আপনি? আমি ভবিষ্যৎ বাংলাদেশে এমন একটা বাংলাদেশ চাই যেখানে একজন কৃষক, একজন শ্রমিক, একজন হচ্ছে আইনজীবী, একজন শিক্ষক, একজন আমলা, প্রত্যেকেই সমানভাবে ট্রিট হবে। এখানে একজন কৃষক বিধায় বা একজন শ্রমিক বিধায় তাকে আমি সুবিধা কম দিব, একজন আমলা বা হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিধায় তাকে আমি হচ্ছে অতিরিক্ত সুবিধা দিব। বা হচ্ছে দেশে যে আইন, সবসময় বলা হয় আইন হচ্ছে গিয়ে গরিব যারা আছে, যারা মেহনত মানুষ, তাদের জন্য আইন হচ্ছে গিয়ে এমন একটা জায়গা, বা আইন তাদের জন্য হচ্ছে রক্ষা কবচ অবশ্যই না। আমাদের দেশের সাপেক্ষে যেটা ছিল, আইন হচ্ছে তাদের একটা গলার ফাঁস, তারা যদি এটা পড়ে মানে তাদের জীবন শেষ। কিন্তু যখনই এটা হচ্ছে উচ্চবিত্ত বা হচ্ছে গিয়ে সুবিধাভোগী গোষ্ঠীর কাছে যায়, তখন হচ্ছে তাদের জন্য এটা হচ্ছে মুক্তির একটা পথ হয়ে যায়। তো আমরা চাই যে এমন একটা বাংলাদেশ, এই বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এমন হোক যেখানে প্রত্যেকটা মানুষ সমানভাবে ট্রিট হবে। এখানে কোনো দল মত শ্রেণী পেশা কিচ্ছু থাকবে না, প্রত্যেককে আমরা মানুষ হিসেবে ট্রিট করব। এরকম একটা বাংলাদেশ চাই। আগামীর বাংলাদেশে এরকমই হোক, সেটা গালিব চান। এবং শুধু গালিব না, এটা তার ছাত্র আন্দোলনের যারা ছিলেন, সমন্বয়ক সহ যারা কর্মী ছিলেন, এর সাথে সম্পৃক্ত ছিলেন, তারা সকলে চান, এবং সাধারণ মানুষ এটা জানে, এরকম একটা বাংলাদেশ গড়ে উঠুক। আমরা আসলে এতক্ষণ আসাদুল্লাহ আল গালিবের কথা শুনছিলাম, তিনি স্পষ্টই বলেছেন যে কি চান, কি চান না, তাদের স্বপ্ন কেমন হবে সেটা তিনি দেখিয়েছেন আমাদেরকে। আমরা চাইবো যে তাদের স্বপ্নের মতো একটা বাংলাদেশ গড়ে উঠুক, যেটা আমরাও দেখতে চাই, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠুক। এতক্ষণ গালিব আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আধুনিক কাগজ পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। এবং আমি সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আমরা একটা বিপ্লব সম্পন্ন করেছি, আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আপনারা
আমাদের উপর আস্থা রেখেছিলেন, ছাত্ররা সামনে ছিল, আমাদের সাথে আপনারা যোগ দিয়ে একটা বিপ্লব সম্পন্ন করেছেন। যে আমরা যে নতুন বাংলাদেশ চাচ্ছি, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের পাশে থেকে লড়াইটা জারি রাখবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা গালিবের কথা শুনছিলাম, ভবিষ্যতে আরো নতুন কোনো অতিথি নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে অসংখ্য ধন্যবাদ।